ওকে, সো টুডে আমরা যেটা পড়বো সেটা হলো কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স নাও কাইনেমেটিক্স ইজ সামথিং যেখানে একটা বস্তু বা একটা অবজেক্ট সেটার সাধারণত গতি অবস্থা বা সেটা স্থির অবস্থা কিনা এই সমস্ত জিনিসপত্রকে নিয়ে ডিসকাস করা হয়। মানে মানে যদি যদি সহজ বাংলা ভাষায় বলি যে ওয়েদার মানে একটা বস্তু একটা জায়গা থেকে স্টার্ট করলো কোনো একটা সময়ে সময়ে, তারপর সে কিছু গতিবেগ নিয়ে মানে গতিবেগ নিয়ে তার সাথে কিছু ত্বরণ থাকবে, সেসব নেওয়ার পর কতটা দূরত্ব গেল, এই সমস্ত জিনিসপত্র আমরা জানতে পারবো। যেখানে জেনারেলি আমরা তার পজিশন কিরকম করে চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, তার ভেলোসিটি কিরকম চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, এই সমস্ত জিনিসপত্রকে নিয়ে আমরা ডিসকাস করব। এখানে আমরা ফোর্স বা কোনো রকম কীরকম তার মধ্যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা এই সমস্ত জিনিসের ব্যাপারে আমরা কোনো রকম কনসেন্ট্রেট করব না। আমরা ফোর্স বা এই সমস্ত কিছু যেটা এফেক্ট সেটাকে নিয়ে আমরা বেশি কনসেন্ট্রেট করব। যেমন হলো যে কি ত্বরণ যাচ্ছে, কি গতিবেগে যাচ্ছে, এই সমস্ত জিনিস বেসিক, মানে পজিশন কিরকম করে চেঞ্জ হচ্ছে তার 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 রিলেশন, সেটা সম্বন্ধে আমরা জানবো। তো আজকে আমাদের ক্লাসে আমরা বেশিরভাগ জিনিসপত্র একটু কথা বলার মাধ্যমে শিখবো, যে কারণ এখানে অনেক কিছু জিনিস খুব কনসেপচুয়াল আছে যেগুলো বিভিন্ন উদাহরণের সাহায্যে, এবং we will talk about different scenarios, and we will talk through different situations. Then we'll try to understand that what this situation is or what this topic is. Okay, so first thing first, what শুরু করার আগে প্রথম যে জিনিসটা আমাদের জানার দরকার সেটা হলো যে একটা বস্তু সে স্থির, whether one object is at rest or in motion. তাহলে আমার এখানে দুটো জিনিস কাইনেমেটিক্সে খুব ইম্পর্টেন্ট, রেস্ট আছে কিনা, কি মোশনে আছে কিনা। আমরা মোশন কাইনেমেটিক্সের ক্ষেত্রে আমরা মোশনের ব্যাপারটাই ধরবো, যে কিরকম করে এটা মুভ করছে অবজেক্টটা। আমাকে লিজা, আই ওয়ান্ট টু আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন। হাউ ক্যান ইউ সে দ্যাট ওয়ান পার্টিকেল অর ওয়ান অবজেক্ট ইজ অ্যাট রেস্ট? স্থির আছে সেটা তুমি কি করে বলবে? স্যার, কোনো বস্তু বা কোনো জিনিস এটা স্থির আছে না গতিশীল আছে, ওটা তো পারিপার্শ্বিক কোনো বস্তুর সাপেক্ষেই বলা যায়। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ আই ওয়ান্টেড টু নো। যেটা হচ্ছে যখনই একটা বস্তু বা একটা অবজেক্টকে আমরা বলবো যে দ্যাট ইজ অ্যাট রেস্ট অর ইন মোশন, আমরা সবসময় তাকে কোনো একটা কিছুর সাপেক্ষে বলতে হবে। দ্যাট ইজ কল্ড ফ্রেম অফ রেফারেন্স। কোনো কিছুর রেফারেন্সের রেসপেক্টে বলবো, ঠিক আছে? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। সো লেট মি রাইট ইট হিয়ার। An object is at rest or in motion. This can be said with respect to certain reference, or we call it observer. ওকে, তার মানে একটা হলো অবজেক্ট আর একটা হলো অবজারভার। অবজারভারের রেসপেক্টে আমরা বলবো যে সেটা স্থির আছে না গতিশীল আছে। যেমন আমরা এখানে আগে লিখে নিই,
when an object does not change its position in time with respect to an observer, that object is said to be at rest. Okay. Similarly, when an object changes its position in time, similarly with respect to an observer, then the object is in motion এখানে at rest বলেছিলাম, at rest বলে with respect to that observer বলতে হবে, is motion with respect to the observer. Okay. And the with respect to whom the object's position is observed is called frame of reference. এখন আমাকে একটা কথা বলো লিজা, যে একটা ফ্রেম অফ রেফারেন্স সেটা কি রেস্ট বা মোশনে থাকতে পারে? ইয়েস, ওটা রেস্টেও থাকতে পারে বা মোশনেও থাকতে পারে। With respect to another frame of reference, right? ইয়েস। Okay, that's great, right? So again, a frame of reference can be at rest or in motion with respect to another frame of reference. Okay, let's work out some example. A boy is sitting in a train. তাহলে ওই বয়টা রেস্টে থাকবে কার রেসপেক্টে? ট্রেনে থাকা কোনো ব্যক্তির রেসপেক্টে থাকবে। আর গতিশীল থাকবে কার রেসপেক্টে? ট্রেনের বাইরে যিনি দাঁড়িয়ে থাকবেন তার রেসপেক্টে। এক্স্যাক্টলি। So he is
at rest with respect to an observer who is at rest in that train. train. And he is in motion with respect to an observer who is outside the train. Let me put it in a moving train. That should be a okay. So from here we can say that motion. Let me switch up my video. Motion is a combined property of the object under study, তাহলে অবজেক্ট যেটাকে আমরা স্টাডি করব সেটা and the observer তার মানে অবজেক্টটাও ইম্পর্টেন্ট আর যেটা অবজারভার সেটাও ইম্পর্টেন্ট টু ডিটারমাইন whether that is in motion or at rest. Okay, generally we take one mutually perpendicular x y z axis as a frame of reference. ওকে, তো ইউজুয়ালি আমরা এভাবে এটাকে ইয়ে করি. ওকে, নাও টেল মি ওয়ান থিং. লেটস সে এটা ভাবো যে একটা লোক গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, মানে নর্মালি দাঁড়িয়ে আছে. ট্রেনে তুমি চড়ছো, ট্রেনটা মুভ করছে, তোমার রেসপেক্টে ওই লোকটা মুভ করছে নাকি রেস্টে আছে? স্যার আমি যদি ট্রেনে থাকি আর ওই লোকটা যদি বাইরে থাকে তাহলে লোকটা মোশনে থাকবে। কোন দিকে থাকবে? আমার বিপরীত দিকে থাকবে। ওকে, উই উইল গো টু দ্যাট লেটার, যে বিপরীত দিকে কেন হচ্ছে না হচ্ছে সেটা যখন আমরা লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন পড়বো তখন আমরা জানবো. বাট ইটস গুড টু নো দ্যাট তুমি বেসিক্সটা জানো বা তুমি খুব অবজারভেন্ট অ্যাবাউট দ্য নেচার. ওকে, নাও লেট মি প্রসিড টু টু ডিফারেন্ট থিংস. এখন একটা কথা হলো যে ধরো আমরা রেস্ট বা মোশন জানার জন্য সবার আগে আমার কি প্রয়োজন? আমি একটা কথা লিখেছিলাম, সেটা হচ্ছে পজিশন, রাইট? এখন পজিশন, রাইট, তাই তো, পজিশন জানতে হবে. তাহলে আমরা জেনারেলি এরকম করি যে সেই পজিশনটা কিরকম করে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে সেটাকে রেকর্ড করে, সেটাকে মানে দেখে তারপর আমরা সেটাকে অ্যানালাইসিস করব যে কিরকম, মানে খুব ইউনিফর্মলি যাচ্ছে নাকি নন ইউনিফর্মলি যাচ্ছে, ভেলোসিটি আছে না অ্যাক্সিলারেশন আছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো. সেটা আমি আসছি পরে. বাট
প্রথম কথা হলো গিয়ে, সো উই অবজার্ভ দ্য positions of the object at different time, right? We observe different object in different time. এখন এই পজিশনের চেঞ্জটা তাহলে কি? পজিশনের চেঞ্জটা আমাকে যদি জানতে হয়, সেটাই আমাকে আলটিমেটলি বুঝতে হবে যে সেটা কি। এখন সেই অনুযায়ী যদি দেখি, লেটস স্টার্ট। সো ফার্স্ট থিং ফার্স্ট, উই shall assume that the particle or object, rather take it object as the object starts from t is equal to 0. t is equal to 0 থেকে স্টার্ট করছে, এইটুকু আমরা শিখলাম, ঠিক আছে। এরপর আমরা দুটো জিনিসের সম্বন্ধে জানবো, একটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স কি? ডিস্টেন্স জানতে গেলে আমাদেরকে দুটো, তার সাথে সাথে একটা জিনিস জানতে হবে, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। Let me draw one thing. Let's say this is an XYZ, an object that starts from here, it goes in this path and reaches this path. Sorry, goes from this path and reaches this path. This is point A, it follows this path, and this is point B. Now distance will be what will be the distance? লিজা, Yes, sir. ডিস্টেন্স কতটা হবে? যে এ থেকে স্টার্ট করে বিতে পৌঁছালে কতটা ডিস্টেন্সে কভার করবে? ওই তো A থেকে B অবধি যেভাবে গেছো এইভাবেই তো কভার করবে। এক্স্যাক্টলি। সো ডিস্টেন্স will be the path, যেরকমটা লিজা বললো, যে the path it traverses, সেটাই হলো ডিস্টেন্স। তার মানে এখানে কোনটা হবে? এ সি বি। আর ডিসপ্লেসমেন্ট হবে the vector connecting the final point and initial point, right লিজা? Yes, sir. গুড। সো এখানে ডিস্টেন্স তাহলে কোনটা হবে? এই ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? এই ভেক্টরটা। সো ডিসপ্লেসমেন্ট উইল বি এবি ভেক্টর। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট থিং ডিস্টেন্স। তাহলে আমাকে বলো লিজা, ডিস্টেন্স স্কেলার না ভেক্টর? Scalar. Scalar. What is the dimension of distance? Sir, L. L.
What will be its SI unit? মিটার। Meter. It is written as this. Now displacement. Displacement scalar na vector? Then ভেক্টর। good. Dimension? এল। Good. Unit? মিটার। Good. Now displacement vector মানে it has magnitude and direction, right? তো যখন আমি ডিসপ্লেসমেন্ট বলবো তখনই তার সাথে আমাকে ম্যাগনিটিউড বলতে হবে এবং তার সাথে সাথে আমাকে ডিরেকশনও স্পেসিফাই করতে হবে। এখন সেটা যদি হয়, let me give you one quick problem exercise. ধরো একটা বৃদ্ধ লোক এরকম একটা সেমিসার্কুলার পাথে মর্নিং ওয়াক করতে শুরু করেছে, ঠিক আছে? এরকম পাথে যাচ্ছে। এই সেমিসার্কুল এটার রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস of this semi-circular path is, let's say, 20 meter. Now tell me কতটা ডিসটেন্স সে কভার করেছে আর কতটা ডিসপ্লেসমেন্ট তার হয়েছে। ডিসপ্লেসমেন্ট মানে ম্যাগনিটিউড, এখানে আমি ম্যাগনিটিউড বলতে চাইছি। কতটা ডিসপ্লেসমেন্ট মানে কতটা ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট হয়েছে। টেল মি লিজা। স্যার ডিসপ্লেসমেন্ট ফার্স্ট ডিসটেন্স বলো। আচ্ছা ফার্স্ট ডিসটেন্স হলে তো ওটা হাফ ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 20। So distance, as Lisa just said, will be half. So this will be this arc. So let me first, that will be the arc of this semi-circular path. সেটা কত হবে এই আর্কটা? ACB, that means as Lisa said half of 2 pi r. That means pi r means 3.14 times 20 meter. That means 62.8 meter. Now displacement কতটা হবে? 2 ইন্টু 20 মানে 40 মিটার। Exactly. Displacement will be along AB. That means AB vector and magnitude of AB will be 2 into r. That means 40 meter. So it's very simple, right? Now তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের ব্যাপারটা বুঝলাম। এরপর আমরা আরো কিছু কনসেপ্টকে গ্রাস্প করব। সেটা হচ্ছে স্পিড না বলে আমরা দুরকম ভাবে বলবো, অ্যাভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টানিয়াস স্পিড। নাও এই কথাটার মধ্যে কিন্তু মানে লুকিয়ে আছে। আচ্ছা, স্পিডের বাংলা হলো গিয়ে দ্রুতি। ওকে, যারা বেঙ্গলি মিডিয়াম তাদের যদি বুঝতে অসুবিধা হয়, তো
স্পিডের বাংলা হলো গিয়ে দ্রুতি। না, দুটো জিনিস হচ্ছে, ইনস্ট্যান্টিনিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিড। দুটোর মানেটার ডিফারেন্সটা হচ্ছে গিয়ে, অ্যাভারেজ স্পিড মানে ধরো সে একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে বা একটা টাইম ইন্টারভাল পর্যন্ত তার স্পিডটা কিরকম করে চেঞ্জ হচ্ছে সেটাকে অবজার্ভ করব। অবজার্ভ করার পর ওর যে স্পিডগুলো প্রতিটা সময় কত হয়েছে তার একটা অ্যাভারেজ ভ্যালু নেব। মানে ধরো সাপোজ স্টার্ট হয়েছে 0 সেকেন্ডে, তখন স্পিড হয়েছে 1 মিটার পার সেকেন্ড। তারপরে যখন 1 সেকেন্ড হয়েছে তখন তার স্পিড হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, তারপরে 3 মিটার পার সেকেন্ড, তারপর আবার 1 মিটার পার সেকেন্ড, তার মানে 1 মিনিট অন্তরালে। তাহলে আমি কি বলবো, আমি এগুলো যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। কি কারণে 4 দিয়ে ভাগ করছি? টোটাল টাইম, টোটাল কতটা স্পিড হচ্ছে প্রতিটা স্পিডগুলোর যোগ ডিভাইডেড বাই টোটাল ডিভাইডেড বাই টাইম। অর হোয়াট উই ক্যান ডু ইজ কতটা দূরত্ব সে যাচ্ছে অ্যাভারেজ ডিভাইডেড বাই টোটাল ইন্টারভাল টাইম। ওকে, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। সো অ্যাভারেজ স্পিড ইজ, লেট মি রাইট ইট হিয়ার, average speed is the ratio of total distance traversed মানে কতটা গেল সে, total distance traversed and total duration of time it takes. আচ্ছা, ওকে, আচ্ছা, ডিস্টেন্সকে আমরা এস দিয়ে ডিনোট করব। ওকে, তো বোঝা গেল এটা? এবার তার মানে এটা যদি অ্যাভারেজ স্পিড হয়, আমরা অ্যাভারেজ স্পিডকে ডিনোট করব ভি অ্যাভারেজ, এখানে করিয়ে নিই। তার মানে সেটা হবে এস টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই T2 মাইনাস T1। মানে লেটস অ্যাসিউম ইট স্টার্টস অ্যাট T1 টাইমে স্টার্ট করেছে, ক্লকটা স্টার্ট করছে T1 টাইমে, স্টার্টস অ্যাট T1, it starts at T1 from 0 position and reaches S or traverses S distance or traverses S distance at T2। তাহলে আমরা এভাবে লিখতে পারি এসটা হচ্ছে সেটা কতটা ইয়ে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আমরা এই রেফারেন্স ফ্রেমে নেব সেখানে এক্স ওয়াই জি এই পজিশন ছাড়াও আরেকটা জিনিসের খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে একটা ক্লক। ক্লকটা কি? ক্লকটা হচ্ছে এইখানে যে ফ্রেমের যে মানুষটা আছে, যে অবজারভার আছে তার ক্লক, সে যে টাইমটা দেখছে সেটাকে সে রেকর্ড করবে। ওকে, নাও ইফ দ্যাট ইজ দ্য কেস, ইফ দেয়ার ইজ this thing, let's say an object, আমরা আর ফ্রেম অফ রেফারেন্স দিচ্ছি না, যখনই ডিসপ্লেসমেন্ট টাইম এগুলো বলবো সব কিন্তু একটা ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে। an object starts, the object is at S when t is equal to a time t, let me write it in this way. Let assume the object covers a distance delta S during t to t
টি প্লাস ডেল্টা টি। তাহলে টি থেকে টি প্লাস ডেল্টা টি টাইমে সে ডেল্টা এস ইয়ে করেছে। তাহলে লিজা আমাকে বলো ভি অ্যাভারেজ কত হবে? লিজা? ডেল্টা এস বাই টি প্লাস ডেল্টা টি মাইনাস টি, মানে ডেল্টা এস বাই ডেল্টা টি। গুড। টি, দ্যাট মিনস ডেল্টা এস বাই ডেল্টা টি। নাও এখন যদি এরকম হয় যে এই ইফ দিস ডেল্টা টি becomes very small, very small, আমরা ভেরি স্মলটাকে লিমিটের কনসেপ্টে বলবো যে ডেল্টা টি টেন্স টু জিরো, বাট জিরো নয়, ধরো 0.0000001 সেকেন্ড, খুব কম ইয়েতে ডেল্টা টি যদি জিরো, এটার মানে হচ্ছে ডেল্টা টি টেন্স টু জিরো, বাট ডেল্টা টি কিন্তু জিরো নয়। ওকে, এটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো, তাহলে আমরা যেটা হয় যে ভি which is a instantaneous speed, we call it instantaneous speed, but এটা আমরা বলে থাকি তাৎক্ষণিক দ্রুতি, যেটাকে আমরা বলবো এরকম করে লিমিট ডেল্টা টেন্স টু জিরো ডেল এস ডেল টি। এখন লিজা তোমার মনে আছে কিনা জানি না, আমরা ডেরিভেটিভের ডেফিনেশন কিরকম করে দিয়েছিলাম যে ডেল্টা টেন্স টু জিরো হলে ডেল এস ডেল টিটাকে কিভাবে লিখতে পারি? লিজা, Yes, sir. যখন ডেল্টা টি টেন্স টু জিরো তখন কোনো ডেল এস ডেল টিটাকে কিভাবে লিখতে পারি? মনে আছে ডেল এক্স ডেল টি করেছিলাম, সেখান থেকে ডেল টি টেন্স টু জিরো করেছিলাম, যে একটা জিনিস লিখেছিলাম না, এটাকে ডেরিভেটিভ হিসেবে লিখতে পারি না, ডিএস Yes, ডিটি, yes, sir. তাই না? এভাবে লিখতে পারি না, ডিএস ডিটি। লিজা, Yes, sir. রাইট? সো তখন এটা হয়ে যাবে ডিএস ডিটি, ডিফারেন্সিয়েট করতে পারবো। স্পিড ডিফারেন্সিয়েট করলেই, মানে ডেরিভেটিভ করলেই আমার ওটাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা আমার আসবে। ওকে, তো মেন তার আসল উদ্দেশ্যটা কি হলো, যে ডেলটি যদি খুব স্মল হয় তখন আমরা বলবো দেন উই উইল সে দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটাকে আমরা বলবো অ্যাট টাইম টি, দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাট এটা টাইম দেখা টি। যাচ্ছে না। ওকে 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 ওকে, দেখা যাচ্ছে এবার? Yes, sir. Yeah. Then we will say the instantaneous speed at time t is v limit delta t tends to 0 del s del t is equal to ds dt. এটাকে আমরা এভাবে বলবো। আর যখন আমাদের এই স্পিডকে, আমি আর একটা জিনিস লিখতে যাই এখানে, instantaneous speed কে আমরা we call it speed। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে আমরা স্পিড হিসাবেই বলবো। যদি বলি যে গাড়িটা টি ইজ ইকাল টু 4 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ডে গেল, তার মানে হলো দ্যাট ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, রাইট লিজা? Yes, sir. নাও টেল মি স্পিডের স্কেলার না ভেক্টর? Scalar. স্কেলার, কারণ আমরা ডিস্টেন্সের কথা বলেছি। ডাইমেনশন L t to the power minus 1. এল টি টু দি পাওয়ার -1, ইউনিট Meter per second. মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে,
তো এটা যদি হয় তাহলে আমরা মোটামুটি অ্যাভারেজ স্পিডটা আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা বুঝতে পারলাম। নাও আবার একটা প্রবলেম করব। এক্সাম্পল, let assume one object has covered a distance s is equal to 2.5 meter per second square times t square. Okay, calculate a average speed from 0 to 5 seconds and b instantaneous speed at 5 seconds. Now do this problem and tell me the answer. is equal to 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে টি স্কোয়ার, এটা মানে কি বোঝাতে চাইছে? এটা মানে এটা জাস্ট এটা ইউনিটটাকে করার জন্য এটা করেছি। তুমি এটাকে 2.5 ধরতে পারো, জাস্ট 2.5। এখন এটুকু ভেবে রাখো, মানে আমি ইউনিটটা লেখার জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছি, তুমি এটুকু ভাবো যে এস একটা ফাংশনাল ফর্ম 2.5 টি স্কোয়ার। 2.5 এটা কনস্ট্যান্ট, রাইট? ইয়েস স্যার। এবার করো, কারণ মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ করেছি, কারণ তুমি যদি ডাইমেনশন অ্যানালাইসিস করো, টি এর ডাইমেনশন কি সেকেন্ড, তাহলে দেখো মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচে আছে, আর উপরে টি এর জন্য একটা ডাইমেনশন হবে সেকেন্ড, তাহলে উপরে থাকবে সেকেন্ড স্কোয়ার উপরে, সেকেন্ড স্কোয়ার নিচে, দ্যাট উইল ক্যান্সেল ইচ আদার, তার মানে পড়ে থাকলো মিটার, তার যেটাই একটা ডিস্টেন্সের ইউনিট, সেটার জন্য করা হয়েছে। স্যার এভারেজ স্পিডটাকে 2.5 টি স্কোয়ার বাই 15 মিটার পার সেকেন্ড হবে? না, আমাকে তো এটা মানে
সেটাই তো বললাম, টি মানে কি টাইম, তার মানে আমি তোমাকে হেল্প করছি একটুখানি, ঠিক আছে, তারপর তুমি বাকিটা করবে, ঠিক আছে। তাহলে ওকে স্যার। কি হচ্ছে, যখন ফার্স্ট আমাকে কতটা ডিস্টেন্স কভার করছে বার করতে হবে। সো ডিস্টেন্স কভার্ড বিটুইন 0 to 5 সেকেন্ড। কি করব, তাহলে ডেল্টা এস বার করব। ডেল্টা এস কি, এস অ্যাজ টি ইজ ইকাল টু 5 মাইনাস এস অ্যাজ টি ইকাল টু 0। এস এর ফর্ম জানি কত, 2.5, টি এর জায়গায় আমার ভুলে বসিয়ে দেবো 5, কারণ টি ইজ ইকাল টু 5 সেকেন্ড, 5 স্কোয়ার মাইনাস 2.5, টি ইজ ইকাল টু 0, 0 স্কোয়ার, আমি কমন নিয়ে নিলাম 2.5টাকে, তাহলে পড়ে রইলো কত, 5 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তার মানে হলো 2.5 ইন্টু 25, এটা এত মিটার। সবসময় ইউনিট লিখতে হবে, ইউনিট না লিখলে কিন্তু কোনো মানে রইলো না। তাহলে এটা ডেল্টা এস। আর ডেল্টা টি কত, ডেল্টা টি হলে 5 মাইনাস 0 মানে 5 সেকেন্ড, রাইট। তাহলে অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড উইল বি কত হবে, ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই তো লিজা। ইয়েস স্যার। তাহলে 2.5 ইন্টু 25 ডিভাইডেড বাই 5, ইউনিটটা কত হবে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, রাইট। তাহলে এখানে যদি করি, এটাতে 5 থাকলো, তাহলে 25, 12.5 মিটার। তাহলে এটা আমার অ্যাভারেজ স্পিড হলো, তাই না। এবার আমাকে বার করতে হবে ইনস্ট্যান্টানিয়াস স্পিড। এটাকে কিভাবে ডিনোট করবো, ভি অ্যাভারেজ। তাহলে ভি বার করব, ভি বার করতে গেলে কি করতে হবে আমাকে, ডিএসডিটি করতে হতো। তাহলে ডিএসডিটি মানে কি, এস এর ফর্মটা দেওয়া আছে, ফাংশনাল ফর্মটা দেওয়া আছে, 2.5 টি স্কোয়ার। এবার আমাকে বলো কত উত্তর হবে। বোঝা গেল এখানটা। ইয়েস স্যার। তাহলে এটাকে আমাকে ডেরিভেটিভটা করে বলো কত উত্তর হবে, মানে ফর্মটা কত হবে, কত হচ্ছে 2t। 2t, বা 2t তো হলো টি স্কোয়ারকে ভাগ করলে হবে। এখানে কনস্ট্যান্টটা তো কনস্ট্যান্ট থাকলে কি ছিল, কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টটা ওটা বেরিয়ে জিরো যেত। হয়ে যাবে, ওটা জিরো। না না, কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট থাকলে 0 হতো। আমরা কি বলেছি, ডি ডিটি অফ একটা কনস্ট্যান্ট, ধরো এ আছে, এ টি যদি করি, কনস্ট্যান্ট শুধু হবে, কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে শুধু, মানে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, ডিফারেন্সিয়েট করবো শুধু ফাংশনাল ফর্মটা। শুধু যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা 0 হবে। বোঝা গেল এখানটা। ইয়েস স্যার। তাহলে 2.5 যেমন থাকলো বেরিয়ে গেল, তাহলে মানে আমার ডিফারেন্সিয়েট করবো কোনটা, টি স্কোয়ারের, টি স্কোয়ার করলে কত হবে, 2.5 ইন্টু 2 ইন্টু টি, দ্যাট মিনস 5t। এবার আমার ইনস্ট্যান্টিনিয়াস স্পিড কোন টাইমে বার করতে বলেছে, 5 সেকেন্ডে, তাহলে সেটা বার করি। সো দ্য instantaneous speed at 5 সেকেন্ড will be 5 টাইমস টি এর জায়গায় বসিয়ে দাও 5 সেকেন্ড, তাহলে ইউনিটটা কত হবে, এটার ইউনিটটা কত হবে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মানে ইউনিট কত হলো, ইনস্ট্যান্টানিয়াস স্পিড 25 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছো ইনস্ট্যান্টানিয়াস স্পিড আর অ্যাভারেজ স্পিড ডিফারেন্ট হচ্ছে, ইয়েস right স্যার। right Okay, now we will learn some graphical representation. Okay, যে কি বোঝায় অ্যাকচুয়ালি। ওকে, তাহলে এরকম বোঝো একটা জিনিস, এটা হলো গিয়ে এস, এটা এস অ্যাক্সিস, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা টি।
ধরো এরকম একটা গ্রাফ আছে, ওকে, ঠিক আছে। নাও তুমি ধরো এই একটা পয়েন্ট এ, এ একটা পয়েন্ট বি, তাহলে এই দুটো পয়েন্টের কানেক্টিং লাইন কোনটা হবে? কানেক্টিং লাইন হবে এইটা, রাইট? তুমি এবার কানেক্টিং লাইন হবে এটা, রাইট? দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। এখন এ পয়েন্টের ট্যানজেন্ট আমাকে আঁকবো, ট্যানজেন্ট যদি আঁকি, এটা ট্যানজেন্ট, এ পয়েন্টের ট্যানজেন্ট, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এখন দিস ইজ অ্যাট টি টাইম, দিস ইজ টি ইকুয়াল টু ডেল্টা টি টাইম, ওকে। তাহলে এইটা যদি আমার ইয়ে হয়, তাহলে এটা যদি আমার ডেল্টা এস হয়, ডেল্টা এস হয়, তার মানে অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড হবে, অ্যাভারেজ স্পিড হবে, অ্যাভারেজ স্পিড কত হবে? দ্য স্লোপ অফ, এইটা তাহলে কত হবে? ডেল্টা টি, স্লোপ অফ লাইন এ বি। এটা বলতে পারি কি পারি না যে অ্যাভারেজ স্পিড হচ্ছে এ বি লাইনটা স্লোপ হবে, রাইট? স্লোপ মানে স্লোপ মানে হচ্ছে যে এই লাইনটা, এ বি লাইনটা কত অ্যাঙ্গেল করবে এই এক্স অ্যাক্সিসের সাথে, বুঝতে পারছো? yes sir. এ বি লাইনটা এই হরাইজন্টাল লাইনের সাথে কত অ্যাঙ্গেল করছে তার ট্যান থিটা, ওকে। তাহলে তার ট্যান থিটা মানে কোনটা? তাহলে তার তার ট্যান অ্যাকচুয়ালি। তো তুমি যদি এটাকে ভাবো, আই ডোন্ট ওয়ান্ট টু নো, এটা ধরো এরকম আছে, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা ধরো, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এই পুরো অ্যাঙ্গেলটাও থিটা। তার মানে কি স্লোপ হলো, স্লোপ মানে কত বলেছিলাম? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কত হবে? এখান থেকে ছবি থেকে বলো ট্যান থিটা মানে কোন কতটা হবে লিজা? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি লিখতে পারবো, yes sir. রাইট? তার মানে দুটো একটা, আর পার্টিকেলটা কিন্তু এই কার্ভটাকে ফলো করছে, তাহলে এ আর বি পয়েন্টের মাঝে অ্যাভারেজ স্পিড হচ্ছে, অ্যাকচুয়ালি ওই দুটো পয়েন্টকে যদি কানেক্টিং লাইন ডট টানি, কানেক্টিং লাইন টানার পর, তাহলে কানেক্টিং লাইন টানার পর যে আমরা ইয়েটা নেব, মানে কানেক্টিং লাইন টানার পর যে আমরা স্লোপটা পাবো, সেই স্লোপটাই হবে আমার হচ্ছে অ্যাভারেজ স্পিড, ওকে। নাও ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কখন হবে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে, লেটস অ্যাসিউম বি ইজ অ্যাপ্রোচিং এ। বি যদি একে অ্যাপ্রোচ করে, তাহলে ডেল্টা টি আস্তে আস্তে শূন্যর দিকে এগোচ্ছে, এগোচ্ছে কি এগোচ্ছে না? Yes sir. ডেল্টা টি শূন্যর দিকে এগোচ্ছে তো, কারণ বিটা Yes sir. আস্তে আস্তে এইদিকে 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 যাবে, তার মানে আস্তে আস্তে শূন্যর দিকে এগোচ্ছে। তখন যখন বিটা খুব কাছে চলে আসবে তখন হয়ে যাবে ইনস্ট্যান্ট, তখন অ্যাভারেজ স্পিডটা কত হবে? দেন অ্যাভারেজ স্পিডটা হবে ডেল্টা এস বাই ডেল্টা টি, আর লিমিট হচ্ছে ডেল্টা টি টেন্স টু জিরো। যখনই বিটা আর এটা খুব কাছাকাছি চলে আসবে, তখন এদের যে কানেক্টিং লাইনটা, এ আর বি এর কানেক্টিং লাইনটা, সেটা এ পয়েন্টের ট্যানজেন্টের সাথে এক হয়ে যাবে না? আমার পয়েন্টটা বোঝা গেল? ধরো বি পয়েন্টটা আস্তে আস্তে খুব কাছাকাছি চলে এলো, তখন ওদের যে কানেক্টিং লাইনটা আর এই যে ট্যানজেন্টটা আস্তে আস্তে মানে সমাপতন ঘটবে না? আমার পয়েন্টটা বুঝতে পারলে লিজা? অর এনি ডাউট? স্যার আরেকবার রিপিট করুন। ধরো এই বি পয়েন্টটা, এই বি পয়েন্টটা
এই কার্ভের ধরে 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 একদম এ এর কাছাকাছি আসতে চলেছে, এর কাছাকাছি আসতে চলেছে। যখন এর কাছাকাছি আসতে থাকবে, ধরো এই সব জায়গায়, ধরো এই পয়েন্টটা, তো যখন বি পয়েন্টটা খুব কাছাকাছি চলে আসবে, তখন এ আর বি এর যে কানেক্টিং লাইনটা আর এ পয়েন্টে যে আমি ট্যানজেন্টটা এঁকেছি, ট্যানজেন্ট মানে বুঝো তো, স্পর্শক, তোমার জিওমেট্রিতে করেছো। Yes, তাহলে এ পয়েন্টে যে ট্যানজেন্টটা টেনেছি, সেটাতে এ বি এই কানেক্টিং লাইনটা এক জায়গায় মিলিত হয়ে যাবে না? yes, তাহলে কি বলতে পারি, যখন ওই বি অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করবে এ কে, তখন ডেল্টা এস ডেল্টা টি অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে, দেন এটা হয়ে যাবে ডেল এস ডিটি, তার মানে সেটা হয়ে যাবে ট্যানজেন্ট, ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট এ। ওকে, এটা হচ্ছে এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। ওকে, রাইট? নাও আমরা yes, আমরা এরপরে আরেকটা জিনিস বুঝবো, যে কি করে ভেলোসিটি কার্ভ থেকে আমরা ডিস্টেন্স মাপবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বুঝলাম, যে যদি আমার ডিস্টেন্সের সাথে টি এর গ্রাফ দিয়ে দেয়, ডিস্টেন্সের সাথে টি এর গ্রাফ দিয়ে দেয়, ডিস্টেন্সের সাথে টি এর গ্রাফ দিয়ে দেয়, তাহলে স্পিড ইনস্ট্যান্টিনিয়াস, বা ইনস্ট্যান্টিনিয়াস স্পিড মানেই হচ্ছে স্পিড। স্পিড মাপতে গেলে কি করতে হবে, ওই পয়েন্টে ডেরিভেটিভ করে ওই পয়েন্টের ভ্যালু, এটা বোঝা গেল লিজা? yes, তার মানে ডিস্টেন্স ভার্সেস টি গ্রাফ থেকে স্পিড বার করার জন্য আমাকে ডেরিভেটিভ বার করতে হবে। আর একটা গ্রাফ যদি আমি এরকম করে আঁকি, এটা ধরো ভি, এটা টি, ধরো এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে গেছে, এটা যদি হয়, তাহলে টোটাল পজিশনটাকে মাপার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হবে যে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এটাকে আমি যদি কালার করতে পারি, দ্যাট উড বি আ গ্রেট থিং। দিস উইল বি, এটা হবে ওর ডিসপ্লেসমেন্ট। ওকে, বোঝা গেল? তো ওই ভিটা হচ্ছে স্পিড, টি হচ্ছে টাইম, তো ডিস্টেন্স এস, ডিস্টেন্স এস উইল বি ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। তোমরা পরে জানবে যে ইন্টিগ্রেশনকে ক্ষেত্রফল, কোনো কার্ভের আন্ডারে যে ক্ষেত্রফল, এটা মানে কি হলো, এটা হচ্ছে এই কার্ভের আন্ডারে ক্ষেত্রফল, এক্স অ্যাক্সিসের সাথে এই কার্ভটা কি ক্ষেত্রফল বানিয়েছে অ্যাট টাইম t1 অ্যাট টাইম t2, সেটাই হচ্ছে এটা। তো এটাকে আমরা ইন্টিগ্রেশনের আকারে লিখি, এইটুকু তোমরা জেনে রাখো, ইন্টিগ্রেশনের আকারে লিখি t1 থেকে t2 এর মধ্যে, এটাকে আমরা ক্ষেত্রফলের আকারে লিখি। তার মানে আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভি যদি এ টি হয়, এ একটা কনস্ট্যান্ট যদি ধরে নিই, ভি যদি এ টি হয়, তাহলে এস কত হবে t1 t2 এর মধ্যে? এ একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, হোয়ার এ ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ভালো করে বুঝবে, তাহলে আমি লিখবো কি এটি ডিটি, এটি ডিটি হলে ইন্টিগ্রেশন করলে কত হবে, ফর্মুলাটা কি বলেছিলাম ইন্টিগ্রেশনের ফর্মুলা, টি টু দি পাওয়ার, সরি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটা কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে সেখান থেকে আমাকে বলো কত হবে ইন্টিগ্রেশনটা লিজা? লিজা, yes, sir. তো ইন্টিগ্রেশনটা কত হবে? দুটো 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 ফর্মুলার মধ্যে কম্পারিজন করো না, কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দাও, দিয়ে টি ডিটির ইন্টিগ্রেশনটা করে বলো আমাকে কম্প্যারিজন করে।
এটা কি বাইরে বেরিয়েছে? হুম, কারণ কনস্ট্যান্টের কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, কনস্ট্যান্ট বাইরে চলে যায়, তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল। কারণ মনে করে দেখো, কনস্ট্যান্ট এটাকে বাইরে করে দিলাম, পড়ে থাকলো কত? পড়ে থাকলো T1 T2। এখন T1 T2 ছেড়ে দাও, শুধু পড়ে থাকলো T dt। তাহলে এবারে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে তুমি আমাকে বলো কত হবে এখানে তাহলে এ। তো এ হ্যাঁ, এ তারপরে টি স্কোয়ার বাই টি স্কোয়ার টি স্কোয়ার বাই 2 হচ্ছে। বাই টু। টি স্কোয়ার বাই কত বললে? 2 বলবো। 2। হ্যাঁ, কনফিডেন্ট তো, ঠিকই বলেছো তো। যে লিমিটটা কত, T1 থেকে T2 এর মধ্যে। তাহলে এটাকে লিমিটটা বসানোর সময় কিভাবে বসাই আমরা? a/2 কমন নিয়ে নিলাম, টি স্কোয়ারের জায়গায় প্রথমে বসাবো T2 ভ্যালু, T2 স্কোয়ার মাইনাস দ্বিতীয় ভ্যালুটা মানে যেটা বটমে আছে T1 স্কোয়ার। বোঝা গেল? এটা কঠিন কিছু? এটা Yes, কঠিন sir. কিছু নয়, তুমি পারবে এটা। তো এটা হচ্ছে এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হলো। তাহলে এটা হচ্ছে দিস জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্পিড ভার্সেস টি গ্রাফ। ওকে, নাও এবারে আমরা একটা অন্য কনসেপ্টে ফিরে যাব। ওকে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাহলে মোটামুটি অ্যাভারেজ, কোনো জিনিসের অ্যাভারেজ আর কোনো জিনিসের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি সেটার সম্বন্ধে লিজা আইডিয়া ক্লিয়ার হয়েছে? Yes, sir. আইডিয়া ক্লিয়ার হয়েছে তো? এরপরে শুধু আমরা বিভিন্ন কোয়ান্টিটির অ্যাভারেজ বা বলবো আর ইনস্ট্যান্টেনিয়াস বলবো। তখন ছিল স্পিড। স্পিড মানে কি ছিল? ডিস্টেন্স বাই টাইম ইন্টারভ্যাল। ভেলোসিটি মানে কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টারভ্যাল, রাইট? কারণ ভেলোসিটি তো একটা Yes, ভেক্টর, রাইট? yes, sir. তো সেই জন্য আমরা এখানে লিখবো, ভেলোসিটির জন্য লিখবো the displacement velocity is displacement per unit time or the ratio of, এটাকে মানে অরটাকে লিখে দেওয়া, তোমরা এটাকে ডিভাইডেড ভাববে, or the ratio between displacement over certain in time interval, certain time interval and that time interval। আরো ভালোভাবে বোঝালে এরকম করে বলবো যে ভি অ্যাভারেজ কি লিখবো, যে এটাকে একটা ভালোভাবে দেখালে বেটার হবে, একটা গ্রাফিক্যালি আঁকলে। তো লেট মি ড্র দিস। Let's say this is this.
let's say this is x, y, this is z, this is y, this is x, this is z. Let the it starts from a and end at b. Okay, a and b. আমার ডিসপ্লেসমেন্ট কোনটা হলো এটা, তাহলে এটা যদি অরিজিন হয় এ ভেক্টরটা কোনটা হবে, অরিজিন থেকে এর কানেক্টিং লাইন। বি ভেক্টরটা কোনটা হবে, এর থেকে কানেক্টিং লাইন। এটা যদি r1 ভেক্টর হয়, এটা যদি r2 ভেক্টর হয়, ভি অ্যাভারেজ কত হবে, এ বি ভেক্টর ডিভাইডেড বাই, এটা t1 টাইমে ছিল, এটা t1 টাইমে ছিল, এটা t2 টাইমে, তাহলে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করে দেবো, বিয়োগ ইন্টারভ্যালটা দিয়ে ভাগ করে দেবো t2 মাইনাস t1। এর মানেটা হলো এখন এবি ভেক্টরটাকে r2 r1 এর আকারে কিভাবে লিখবো লিজা? r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর। r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর। আমি কি বলেছিলাম কোনো পয়েন্টকে যদি এরকম কোঅর্ডিনেটে রাখি, সেই পয়েন্টের ভেক্টরটা কিরকম হবে, ও থেকে এ এর দিকে, তার মানে এই দিকে বরাবর হবে, এই ভেক্টরটা এরকম হবে, আর ওবি ভেক্টরটা এরকম হবে। তাহলে এবি ভেক্টরটা কিরকম হবে, ওবি মাইনাস ও এ, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। এবি ভেক্টর সবসময় কি বলেছিলাম, দুটো পয়েন্টের, তার মানে কি r2 হবে, ভেক্টর মাইনাস r1 ভেক্টর। এক্স্যাক্টলি। সো এগুলোকে একটু ব্রাশ আপ করতে হবে, এক্সাম আছে কিন্তু সামনে। r2 মাইনাস r1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তাহলে আমি এখানে লিখে দিই সিচুয়েশনটা কিরকম। সিচুয়েশনটা এরকম ছিল যে দ্য অবজেক্ট ইজ at r1 at time t1 and at r2 at time t2। তাহলে এটা হবে, এটা কি r2 মাইনাস r1 হিসেবে আমি লিখবো, রাইট? r2 মাইনাস r1 কে আমি এভাবে লিখতে পারি, ডেল্টা আর, ডেল্টা আর মানে ওদের মধ্যে ডিফারেন্স, তার ডিসপ্লেসমেন্টটা দিয়ে ডেল্টা টি। এটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মানে যখন কোনো একটা ইন্টারভ্যালকে আমরা বুঝতে পারবো, অ্যাভারেজ ভেলোসিটি মানে যখন আমরা ইন্টারভ্যালকে বলবো। এরপরে আমরা বলবো ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটিটা হচ্ছে ভি। ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বা ভেলোসিটি, আমরা কোনো কিছু যখন ইনস্ট্যান্টানিয়াস শব্দটাকে উচ্চারণ করতেও পারি বা শুধু সেই কোয়ান্টিটিটাকে বলতে পারি, যেমন স্পিড বলবো বা ইনস্ট্যান্টানিয়াস স্পিড বলবো, সেম জিনিস। ভেলোসিটি বলবো বা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বলবো, সেম জিনিস, right? So this is average velocity. Let me write it here. This is average velocity. So v, instantaneous velocity v is, আবার এখানে লিমিটের কনসেপ্ট আসবে সেম ভাবে, তাই তো? সেখান থেকে লিখবো ডেল্টা আর ক্যাপ ডিভাইডেড বাই ডেল্টা টি। এরপরের লাইনটা আমাকে বলবে লিজা, এরপরের লাইনটা কি হবে, যদি ডেল্টা টি টেন্ডস টু 0 হয় তাহলে ডেল্টা আর ভেক্টর ডিভাইডেড বাই ডেল্টা টি কে আমরা কিভাবে লিখতে পারি? লিজা, dr by dt। ডি আর ক্যাপ বা ভেক্টর ডিটি। পারফেক্ট, এই তো তুমি জানো কি করে করতে হচ্ছে। এখন একটা পয়েন্ট নোট দেব, নোট ফর ভেরি স্মল ইন্টারভ্যালস, মানে যখন ডেল্টা টি টেন্ডস টু 0 হচ্ছে, ইন্টারভ্যালস ডিসপ্লেসমেন্টটা কোন বরাবর হবে, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ যেদিকে পার্টিকেলটা মুভ করছে সেই বরাবর হবে, তাই তো? তাই তো হওয়া উচিত। ডিসপ্লেসমেন্ট ডেল্টা আর ইজ অ্যালং
the line of motion, the line of motion of the particle. এটার সাথে একমত লিজা? যে যখন ভেরি খুব ছোট্ট টাইম ইন্টারভ্যালের জন্য ধরবো তখন আমরা ডিসপ্লেসমেন্টটাকে ওই অ্যালং দ্য লাইন অফ মোশনই ধরবো পার্টিকেলের, তাই তো লিজা? এই জায়গাটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ধরো আমি এটা বোঝাচ্ছি এরকম করে, ধরো এটা একটা কার্ভ জিনিস, ঠিক আছে? আমি এই মাঝের এই পয়েন্টটা ধরছি, দেখে মনে হচ্ছে কার্ভ। এটা যদি খুব ছোট হয় তাহলে এটাকে তুমি যদি যখন মানে এই এরকম করে দেখবে, যদি আরো ছোট করি তখন দেখবে এটা স্ট্রেট লাইনের মতো ধরবো না? এটা হচ্ছে অ্যালং দ্য মোশন অফ দ্য পার্টিকেল হচ্ছে, রাইট? সো এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি না যে at or during that small interval ওই ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড সেটাই ডিস্টেন্সের সঙ্গে সমান হবে, রাইট? ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউড সেটাই ডিস্টেন্সের সঙ্গে সমান হবে, কারণ ওই সময় পুরো লাইন বরাবর যাচ্ছে, তখন আর কোনো মানে কার্ভ কোনো ব্যাপার নেই, শুধু লাইন বরাবর যাচ্ছে। তাহলে তখন আমরা ওরকম করে লিখতে পারবো। ওকে, সো খুব স্মল ইন্টারভ্যালের জন্য ভি এর ম্যাগনিটিউড মানে কত? ডিআর এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ডিটি, সেটা হয়ে যাবে ডিএসডিটি মানে কত? ভি। তার মানে ফর ভেরি স্মল ইন্টারভ্যাল instantaneous velocity's magnitude becomes its speed. ওকে, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা ম্যাগনিটিউডটাকেই আমরা স্পিড বলবো। ওকে, এটা মাথায় রেখো। ওকে, নাও আমরা এইগুলো কনসেপ্টটাকে আরেকটা জায়গায় তাহলে এখানে জাস্ট ছোট্ট করে একটা জাস্ট পয়েন্ট, তার মানে ভেলোসিটির স্কেলার না ভেক্টর? ভেক্টর। ডাইমেনশন L -1 ইউনিট মিটার পার সেকেন্ড or মিটার সেকেন্ড। ওকে, নাও এইটাকে আমরা এখন কনসিডার করব অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, এবারে জাস্ট এই কনসেপ্টটাকে আমরা জাস্ট এক্সটেন্ড করছি। অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ওভার সাম টাইম ইন্টারভাল। তার মানে a average that is v2 minus v1 t2 minus t1, that means delta v delta t। বোঝা গেল? তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনটা কত হবে? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনকে আমরা এইভাবে লিখবো। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন যা, সেটা অ্যাক্সেলারেশন, সেটাকে কিভাবে লিখবো লিজা? অ্যাক্সেলারেশন মানে বাংলা হলো ত্বরণ, সেটাকে কিভাবে লিখবো? লিমিট ডেল্টা টি। গুড।
delta t tends to 0, tends to 0, then delta v by delta t. এক্স্যাক্টলি, ডেল্টা ভি ক্যাপ, কারণ এটা একটা ভেক্টর, ডেল্টা টি, দেন এটা বিকামস ডেল ভি ডেল টি। ওকে, এই তো তুমি বুঝে গেছো জিনিসটা। ওকে, এবারে আমাকে কুইকলি বলো অ্যাক্সিলারেশন, স্কেলার না ভেক্টর? Vector. ভেক্টর। ডাইমেনশন L t to the power minus 1 minus 2. টি টু দি পাওয়ার মাইনাস টু। ইউনিট Meter second to the power minus 2. গুড। ওকে, তাহলে এটা আমাদের মোটামুটি আমরা বাকি সমস্ত জিনিসপত্র জেনে গেলাম। আর একটা, তার মানে আমরা দেখতে পাচ্ছ একটা জিনিস ভালো করে দেখো, স্পিড বা ভেলোসিটি হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টের ইন্টারভেলকে দিয়ে ভাগ করছি, ডেল্টা টি করছি বা ডিটি করছি, একটা সেকেন্ড এক্সট্রা মানে যোগ করছি। অ্যাক্সিলারেশন হচ্ছে আবার স্পিডেরও, স্পিড তার চেঞ্জ, এই সরি ভেলোসিটি তার চেঞ্জ, মানে ডিভিডিটি করছে আরেকটা মানে আরেকবার ইন্টারভেলকে দিয়ে ভাগ, বা আরেকটা ডিফারেন্সিয়েট করছে আরেকবার টাইমকে দিয়ে। এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমি লিখে রাখি, সেটা হচ্ছে জার্ক। জার্ক হচ্ছে চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন, চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন ইন সার্টেন টাইম ইন্টারভ্যাল। লিজা, তুমি বাসে ট্রাভেল করেছো কখনো? Yes, sir. দেখবে বাসে মাঝে মাঝে যখন বাম্পার বা এই টাইপের জিনিসপত্রকে দিয়ে তুমি যাও, তখন মাঝে মাঝে জার্ক ফিল করো না তুমি? Yes, sir. সেই জার্কটা এই কারণেই হয়, জার্ক সেটাকে তুমি ধরো জে দিয়ে ডিনোট করলে, সেটা অ্যাকচুয়ালি এই কারণের জন্য হয় অ্যাক্সিলারেশনের চেঞ্জ। বা আরো ভালোভাবে লিখলে, ওই টাইমে ভালোভাবে যদি লিখি, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডি এ ডিটি, রাইট? এখন এ মানে কি ছিল? ডিভিডিটি। তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 হলে, সরি এটা ভুল লিখেছি, লিমিট করলে আবার ডেল্টা লেখা যাবে না, ডেল্টা এ ডেল্টা টি, তার মানে আমি এটা লিখব ডি এ ডিটি। এখন এ মানে কি ছিল? এ মানে ছিল ডিভি ডিটি। এরকম হলে দুবার ডেরিভেটিভ করছে, দেখো ডিডিটি দুবার আছে, তাহলে সেটাকে লিখি ডি টু ডিটি টু ভি। ওকে, এটাকে বলে ডাবল ডেরিভেটিভ। কি বলে এটাকে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে, লিখে রাখছি এখানে ডি টু ডিটি টু, এটা মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটা মানে পরপর দুবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তার মানে এটা হলে যদি এরকম হয় ডি টু ডিটি টু, ধরো এক্স টু দি পাওয়ার এন থাকে, তাহলে কি হবে? ফার্স্টে আমাকে একবার করতে হবে ডেরিভেটিভ, করলে কত হবে? প্রথম ডেরিভেটিভটা করলে কত হবে? কুইকলি বলো, প্রথম ডেরিভেটিভটা করলে কত হবে লিজা? Sir, x into the power no x to the power n plus 1. না, ডেরিভেটিভ করলে একটা কমে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডেরিভেটিভ করলে একটা কমে না? Yes, yes. তাহলে আবার এনটা কনস্ট্যান্ট, এনটা বাইরে চলে গেল, আবার একবার আমি ডেরিভেটিভ করব এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে, তাহলে এখানে আবার এন টু দি পাওয়ার মাইনাস বাইরে চলে যাবে, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান টাইমস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এটা মানে হলো দুবার পরপর ডেরিভেটিভ করলাম। ওকে, রিমেম্বার, ট্রাই টু রিমেম্বার দিস। ওকে, নাও সো নাও উই উইল ট্রাই টু সি ডিফারেন্ট। আর 10 মিনিট নেব আমি, তারপরে শেষ করে দেবো। এরপরে আমরা পড়বো মোশন, মোশন ইন আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, কোনো কার্ভ নয়, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন হলে আমরা মোশনের দিকটাকে, লাইনটাকে আমরা কনসিডার করব এক্স অ্যাক্সিসের মতো, আর
আমরা অ্যাসিউম করব ইট স্টার্টস ফ্রম অরিজিন, অরিজিন থেকে স্টার্ট করছে অ্যাট টি ইকুয়াল টু 0। ওকে, এটা করলে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি কত হবে কুইকলি বলো। ভেলোসিটি মানে কত? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ভেলোসিটি বলতে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলি, তাই তো লিজা? Yes, sir. তার মানে ভি হবে, ভি হয়ে যাবে ডিএক্স ডিটি, কারণ এখানে কোনো ভেক্টর নেই, মানে এখানে যদি একটা ডিরেকশনই আছে তার মানে চেঞ্জ ইন এক্স, সেটাই ডিএক্স ডিটি হয়ে যাবে, তাই তো? Yes, sir. অ্যাক্সিলারেশন কত হবে তাহলে? অ্যাক্সিলারেশনকে কিভাবে লিখতে পারবো? এ, সেটা হবে ডিভিডিটি, ডিভিডিটি। তাহলে ডিভিডিটিকে আবার লিখবো, ভি এর জায়গায় ডিএক্সডি লিখবো। তাহলে কি লিখতে পারি ডিএক্সডি কে? এটাকে একটু আগে লিখেছি আমি, দেখো দুবার ডেরিভেটিভ করলে কিভাবে লিখেছিলাম, d2 dt2 x2 x লিখবো, মানে এটাকে দুবার মানে d2 x dt2 এভাবে লিখবো, রাইট? Yes, sir. তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে যে v is equal to dx dt আর a is equal to dv dt and d2x dt2, রাইট? আমরা মোটামুটি লিমিটের কনসেপ্ট শিখে গেছি। এরপরে আমরা আর একটা জিনিস করে ইয়ে করব, সেটা হচ্ছে মোশন 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 উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হলে কুইকলি বলো জার্ক কত হবে? এখানে জার্ক ভেক্টর মানে যেখানে ভেক্টরের একটাই কম্পোনেন্ট আছে জে এক্স, যেটাকে জে বলে ডিনোট করব। জার্ক মানে কত? অ্যাক্সিলারেশনের চেঞ্জ, তাই তো লিজা? Yes, sir. এখন অ্যাক্সিলারেশন এ মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ডিএ ডিটি, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0. 0। তার মানে জার্ক নেই কোনো, এ হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মেন এ অ্যাক্সিলারেশন হুইচ ইজ এ কনস্ট্যান্ট। ওকে, এটা আমরা ধরে রাখবো। এবার এখান থেকে আমরা স্টার্ট করব করা। ওকে, এটা যদি হয় অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানতাম? এ। আচ্ছা, আমরা কিন্তু ওয়ান ডাইমেনশনাল ধরে নিয়েছি এক্স বরাবর, তার মানে আমরা আমাদের ভেক্টরটাকে আমরা এখন স্কেলারের আকারে লিখতে পারবো, রাইট? এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি লিখবো, কারণ শুধু একটা ডিরেকশনই তো আছে, তাই না? শুধু তো একটাই ডিরেকশন আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি, তাই তো? অ্যাক্সিলারেশনকে তো আমরা এভাবে লিখেছিলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু যদি ডিভি ডিটি হয়, তাহলে আমরা দুদিকটা এভাবে নিয়ে যেতে পারি, ডিভি ইজ ইকুয়াল টু এডিটি নিয়ে যেতে পারি। তো ডিভি এইদিকে ডিটি ওইদিকে নিয়ে গেলাম, এটা বুঝতে পারলে? ডিটিটাকে আমরা ওইদিকে গুণ করলাম, এইদিকে ডিটি গুণ করলাম, ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে গেল, এইদিকে এডিটি পড়ে থাকলো। বুঝতে পারলাম লিজা? Yes, sir. এরপরে আমরা দুটো সাইডকে ইন্টিগ্রেশন করব, ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি। ইন্টিগ্রেশনটা কি এখানে লিখছি, ইন্টিগ্রেশনটা কিভাবে করব? ইন্টিগ্রেটিং বোথ সাইডস। ওকে, এবার ধরো যখন টাইম 0 ছিল, when t is equal to 0, যখন স্টার্ট করছিলাম t is equal to 0, v ছিল u মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, when t is equal to t, let assume v is equal to v, এটা মানে কি? ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি মানে t is equal to টাইম t টাইমে ভেলোসিটি। তাহলে এখানে লিখবো t, 0 এর জন্য কত ভেলোসিটি u, t এর জন্য কত ভেলোসিটি v, এভাবে লিখতে হয় এটাকে। এভাবে লিখলে ডিভি মানে কি? এখানে কিছু নেই, 1 মানে কি? ভি টু দি পাওয়ার 0, 1 মানে ভি টু দি পাওয়ার 0 লিখতে পারি লিজা? Yes, sir. তার মানে আমি এখানে এরকম করে লেখো ইউভি ভি টু দি পাওয়ার 0 ডিভি। আমি ভি টু দি পাওয়ার 0 এখন এই জন্য লিখছি কারণ তোমরা এটার সাথে ইউজ টু নাও,
এ এখানে কিছু নেই মানে কত, কিছু নেই মানে এটা হচ্ছে টি টু দি পাওয়ার 0 ডিটি, রাইট। এ কনস্ট্যান্ট মানে বাইরে চলে যাবে। এখন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাও, কি হয় এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটাতে, সরি এক্স টু দি পাওয়ার এন যদি হয় এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হলে কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। তোমাদেরকে এগুলোকে একটু মেমোরাইজ করতে হবে। তাহলে এখানে এন ইকাল টু 0 আছে, তাহলে কত হবে ভি টু দি পাওয়ার কত হবে 0 + 1 মানে 1। ভি টু দি পাওয়ার জাস্ট ভি থাকবে আর নিচে 1 থাকবে, রাইট। তাহলে আমি আর লিখছি না, জাস্ট এটাকে ভি বলে রেখে দিচ্ছি। তাহলে এটা ভি হবে, আর ভি এর লিমিটটা কত কত হবে ইউ থেকে ভি, ইউ থেকে ভি, ওকে। আর এখানে কত হবে এ বাইরে চলে যাবে, পড়ে থাকবে টি, টি এর লিমিট হচ্ছে 0 থেকে টি। তার মানে আমি যদি লিমিট বসাই, ফার্স্টে হচ্ছে ফার্স্ট লিমিটটা বসাবো ভি, মাইনাস করে সেকেন্ড লিমিটটা বসাবো ভি মাইনাস ইউ, সেটা হয়ে গেল এ টাইমস ফার্স্টে ফার্স্ট লিমিটটা বসাবো, ফার্স্ট লিমিটটা কত টি, সেকেন্ড লিমিটটা কত 0 টি মাইনাস 0। তার মানে আমার কি হলো ভি ইজ ইকাল টু, সরি তার মানে আমার আলটিমেটলি হলো ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এ টি, রাইট। সেখান থেকে আমরা লিখতে পারবো না ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি, এটাই ছোটবেলায় পড়েছিলে না, ফাইনাল ভেলোসিটি ইজ ইকাল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ত্বরণ গুণিত কি টাইম যাচ্ছে, কতটা টাইম যাচ্ছে, Yes, sir. রাইট। এবার আবার করো, এটা এবার আরেকটা জিনিস হলো, আরেকটা জিনিস ভি মানে কত, ভি মানে হচ্ছে ডিএক্স ডিটি, ভি মানে ডিএক্স ডিটি ছিল তো লিজা, মনে পড়ছে? Yes, sir. তাহলে ভি মানে ডিএক্স ডিটি হলে এটা ছিল কত ইউ প্লাস এটি, ইউ তো একটা কনস্ট্যান্ট, তাহলে আবার আমরা ওরকম কাজে লাগাবো ডিএক্স ইজ ইকাল টু ইউ প্লাস এটি ইন্টু ডিটি করবো, আবার ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, দুটো সাইডকে ইন্টিগ্রেশন করব, কিসের রেসপেক্টে করব, ধরো when t is equal to 0 তে x ছিল 0 আর t is equal to t তে x হলো x, মানে যখন 0 তে ও 0 মানে t is equal to 0 তে ইনিশিয়াল টাইমে ও 0 থেকে স্টার্ট করছে আর t is equal to t তে ও x ডিসটেন্স x পজিশনে যাচ্ছে, সেটা যদি হয় ইন্টিগ্রেশনে বসাবো dx u প্লাস at dt। এবার আমাকে লিমিটটা বলো তো লিজা, এখানে 0 হলে এখানে কত লিখবো, এই জায়গাটা কত লিখবো, 50. না না এখানে যদি 0 লিখি এই জায়গাটা কত লিখবো, t is equal to 0 তে এখানে তো t এর লিমিট বসাচ্ছি, t is equal to 0 তে x এর লিমিট এখানে 0 হবে। 0 হবে, রাইট। তো এখানে আমরা লিখবো 0, আর এখানে t লিখলে এখানে কত লিখবো x x, রাইট। এবারে আমরা ইয়ে করি, ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা আগেরটাই করেছি, কত হবে ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন করলে কত হবে x x হবে। তো x লিমিটটা হচ্ছে 0 থেকে x এর মধ্যে, আর এখানে ইউ আলাদা আলাদা করে বলেছিলাম দুটো সামেশন থাকলে প্রথমে প্রথমটা করব, ইউ এর জন্য ইউ একটা কনস্ট্যান্ট, রাইট। yes sir. পড়ে থাকলো শুধু ডিটি, ডিটির জন্য কত আসবে, ডিটির ইন্টিগ্রেশন কত হবে t টি, তাহলে আলটিমেটলি হলো ইউটি, ut আবার আর এটি ডিটি মানে এ হয়ে গেল, আর টি ডিটি থাকলো, টি ডিটি মানে ইন্টিগ্রেশন করলে কত হবে, টি মানে টি টু দি পাওয়ার 1, এবার বলো কত হবে, half t square. হাফ টি স্কোয়ার, রাইট, টি স্কোয়ার বাই 2, হাফ টি স্কোয়ার দিয়ে এরপরে এর লিমিটটা বসাও 0 থেকে টি এর মধ্যে। তাহলে ফার্স্টে হলো এখানে x মাইনাস 0 মানে x মাইনাস 0, এখানে ইউ টি মাইনাস 0, টি এর ভ্যালু টি মাইনাস 0 প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, রাইট। তাহলে কি পড়ে থাকলো x ইজ ইকাল টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলাটা করেছো নিশ্চয়ই ছোটবেলায়। Yes, sir. তাহলে এটা একটা ফর্মুলা হলো। লেটস রাইট দিস ফর্মুলা। দিস ইজ ফর্মুলা 1, this is formula 2. Now tell me one thing, you just equation 1 now take equation 1 and square it, square both sides স্কোয়ার নিতে হবে। তাহলে ইকুয়েশন 1টা কি ছিল? ইকুয়েশন 1টা ছিল v is equal to u plus at, স্কোয়ার নিলে কত হবে বোথ সাইডে? এটা v স্কোয়ার হবে। এই দিকটা কত হবে? U square plus 2UAT plus S square T square. 2at, sorry, 2uat প্লাস স্কোয়ার টি স্কোয়ার, রাইট? এখন আমাকে বলো, এখান থেকে আমি এটা লিখতে পারি না যে ইউ স্কোয়ার, ওকে, ইউ স্কোয়ার, এখান থেকে তুমি 2a কমন নাও। 2a কমন নিলে পড়ে থাকবে কি? এখান থেকে কি পড়ে থাকবে 2a কমন নিলে? UT plus AT square. ইউটি প্লাস AT square. এটি স্কোয়ার আর হাফ এটি স্কোয়ার, half AT square. হাফ এটি স্কোয়ার। এবার এইটার জন্য এইটা কোনটা? এটাই তো এক্সটা। এই যে যেটাকে আমি মার্ক করে রেখেছি, এই কোয়ান্টিটিটাই তো এক্স। Yes, sir. তাহলে এটাকে যদি সাবস্টিটিউট করি তাহলে কি লিখতে পারবো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু U square plus 2AX. এখানে লিখে দিলাম ইউজিং ইকুয়েশন 2। ওকে, Okay, sir. তাহলে এইটা আলটিমেটলি আমার এই যে ফর্মুলাটা হলো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। এটা হলো ইকুয়েশন 3। ওকে, so should we stop today? Yes, sir. Okay, we will start from this in the next class with a problem. Okay, so let me just recap this thing. Today we have কি আমরা শিখলাম, কখন রেস্ট আর কখন মোশনে থাকবো বলবো। রেস্টে থাকবে, স্থির অবস্থায় থাকবে না গতিশীল অবস্থায় থাকবে সেটা ডিপেন্ড করে অবজারভারের ওপর, যেটা কিনা রেফারেন্স ফ্রেমের ওপর, ফ্রেম অফ রেফারেন্সের ওপর। ওকে, তারপরে আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ব্যাপারে জানলাম। ডিস্টেন্স একটা স্কেলার আর ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করে ফাইনাল আর ইনিশিয়াল পজিশনের উপর, আর ডিস্টেন্স হচ্ছে কি পাথ নিচ্ছি, তার কি কোন পথ বরাবর যাচ্ছি তার উপর ডিপেন্ড করে। তারপরে আমরা স্পিড, অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পড়লাম। অ্যাভারেজ স্পিড হচ্ছে বা অ্যাভারেজ কোনো কোয়ান্টিটির অ্যাভারেজ মানে কতটা টাইম ইন্টারভ্যাল জুড়ে থেকেছে তার পুরো হিস্ট্রির উপর ডিপেন্ড করে। সেই হিস্ট্রিতে আমরা অ্যাভারেজ স্পিড ক্ষেত্রে বলবো যে কতটা ডিস্টেন্স এই পুরো টাইম ইন্টারভ্যাল পর্যন্ত গেছে সেটাকে ওই টাইম ইন্টারভ্যাল দিয়ে ভাগ করে দেবো। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের জন্য কোনো একটা পয়েন্টে স্পিড কত বা কোনো একটা পয়েন্টে সেই কোয়ান্টিটিটা কত সেটা জানবো। তার জন্য যেটা করতে হবে, ইন্টারভ্যালটাকে আমাকে খুব ছোট করতে হবে, মানে ডেলটিটা জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে আমরা এরকম করে করলাম, যেটা কিনা আমরা ডিফারেন্সিয়েশনের রেসপেক্টে লিখতে পারবো। সেখান থেকে আমরা স্পিড বার করেছি। তারপরে ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফ থেকে স্পিডকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা স্পিডকে, মানে স্পিড বলতে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকেই বোঝাই, স্পিড বলতে আমরা তার ওই পয়েন্টের ট্যানজেন্টকে বলতে বোঝাই। আর যদি স্পিড ভার্সেস টাইম গ্রাফ ধরি তাহলে সেখান থেকে আমাদেরকে কতটা ডিস্টেন্স কাভার করেছে বা কতটা ডিস্টেন্সে ট্রাভেল করেছে সেটা বোঝার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ওই স্পিড ভার্সেস টি গ্রাফ থেকে T1 থেকে T2-র মধ্যে। সেই ইন্টিগ্রেশনটাকে আমরা ওই তার ক্ষেত্রফল হিসেবে বলতে পারি, যে কতটা ক্ষেত্রফল গেছে সেটাকে অনুযায়ী বলতে পারি। ওকে, তারপর আমরা অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ব্যাপারে জেনেছি। যেখানে অ্যাভারেজ ভেলোসিটি বলতে আমরা বুঝি যে ভেলোসিটি হচ্ছে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ওই নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের জন্য। আর ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, যখন ইন্টারভ্যালটাকে আমাকে খুব ছোট করব, একদম স্মলেস্ট টেন্স টু জিরো হবে,
তারপরে আমরা অ্যাক্সিলারেশন করেছি। অ্যাক্সিলারেশন কি? চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টাইম ইন্টারভ্যাল। ওকে, তারপরে আমরা মোশন ইন স্ট্রেট লাইন শিখেছি। স্ট্রেট লাইন মানে কি? যখন শুধু একটা লাইন বরাবর যাবে, মানে 1D মোশন আসবে, সেক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস হিসেবে ধরেছি যে তার মুভমেন্টটা, আর স্টার্ট করার কথা ভেবেছি যে অরিজিন থেকে স্টার্ট করছে আর t=0 তে। তারপরে আমরা বিভিন্ন ধরনের তিনটে যে কাইনেমেটিক্সের সূত্র বার করেছি। v=u প্লাস এটি, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ত্বরণ ইন্টু টাইম। তারপরে আর x কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণটা হচ্ছে ut প্লাস হাফ এটি স্কোয়ার। আর পজিশন, ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটির যে সম্পর্ক সেটাও শিখেছি। ওকে, সো দ্যাটস দ্যাট। Do you have any questions, Lisa? No, sir. Okay, let me just stop the video.